গুড মর্নিং ফ্রম জিরো। আপনাদের সকলকে স্বাগত জানাই অরুণাচল প্রদেশ সিরিজের আমাদের আরেকটা নতুন ব্লগে। এই আমরা জিরোর থেকে বেরিয়ে পড়লাম। আমাদের জিরোর হোমস্টে এডিজ অর্চার্ড হোমস্টে থেকে আমরা বেরোলাম 5:50-এ, আর এখন আমরা যাচ্ছি ইটানগর এয়ারপোর্টে। ওখান থেকে আজকে আমাদের ফ্লাইট আছে কলকাতার উদ্দেশ্যে। জিরোর থেকে ইটানগর এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার, আর সময় লাগবে 3.5 ঘন্টার মতো। আর যেরকম দেখতে পাচ্ছেন এখন সবে সকাল হয়েছে, বেশ কিছুক্ষণ আগেই সকাল হয়ে গেছে, কিন্তু এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। জিরো শহরের মধ্যে তবু কিছু লোকজনের দেখা মিলল, কিন্তু এখানটা পুরোপুরি ফাঁকা। এটা আমরা একটু জিরোর বাইরের দিকে চলে এসেছি। সামনে একটা বড় পাহাড় রয়েছে, কিন্তু মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা। এই জিরো হচ্ছে একটা ভ্যালি, জিরো ভ্যালি বলা হয়, কারণ চারিপাশে পাহাড় আর মাঝখানে এই ফ্ল্যাট ল্যান্ডটা হচ্ছে জিরো। আর জিরো কিন্তু বিখ্যাত জিরো মিউজিক ফেস্টিভ্যালের জন্য, যা হয় লাস্ট উইক অফ সেপ্টেম্বরে। তো ইচ্ছে রইল একবার ওই সময় এখানে আসার। তখন এখানে নাকি মারাত্মক ভিড় হয়, প্রচুর দেশ বিদেশ থেকে লোকজন আসেন এখানে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। জিরো মিউজিক ফেস্টিভ্যাল যখন হয় তখন যদি আপনারা এখানে আসতে চান, খুব অনায়াসে কিন্তু কলকাতার থেকে চলে আসতে পারেন। ফ্লাইটে ইটানগর চলে আসুন, আর ইটানগর থেকে 4 ঘন্টার রাস্তা জিরো পৌঁছে যাবেন। আর জিরোর রাস্তা কিন্তু খুব ভালো, মানে আলো থেকে জিরোও ভালো, আবার ইটানগর থেকে জিরোও ভালো। আর ট্রাফিকও খুব একটা নেই, খুব পরিষ্কার রাস্তা, খুব কন্ডিশন ভালো, স্মুথ রাস্তা। আর প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন। এখন মেঘে ঢাকা পাহাড় বলে পাহাড়গুলো অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু যদি নীল আকাশ হয় এগুলো কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তবে হ্যাঁ, নীল আকাশের মধ্যে পাহাড় দেখা আর মেঘের মধ্যে পাহাড় দেখা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। দুটোই কিন্তু খুব ভালো লাগে। আর যেরকম আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে কিন্তু হাইট লুজ করছি, আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আমরা যতই নেমে যাচ্ছি আর বড় বড় পাহাড়গুলো পেছনে চলে যাচ্ছে, ততই আমাদের মন খারাপ হয়ে যাচ্ছে। যতবার পাহাড়ে আসি এই জিনিসটা যেন বারবার হয়, কিছুতেই পাহাড়কে ছেড়ে যেতে ইচ্ছে করে না। সত্যি মনে হয় যদি কোনো পাহাড়ে ছোট্ট একটা বাড়ি থাকতো বা বাড়ি করতে পারতাম, কি ভালোই না হতো। রোজ বাড়িতে বসে বসে এই মেঘেদের সাথে জমিয়ে আড্ডা দিতে পারতাম আর তাদের ছুঁতে পারতাম, কিন্তু সেই সুযোগ তো আর নেই। তাই বারবার পাহাড়ে ছুটে আসা। আমরা এখন অরুণাচল প্রদেশের নাহারলাগুন দিয়ে যাচ্ছি, আর এখানে একটা ট্রেন স্টেশন আছে। আর স্টেশনটা আমরা পেছন দিকে ছেড়ে এলাম। তো আপনারা যারা নাহারলাগুন অবধি ট্রেনে আসতে চান সেটাও কিন্তু করতে পারেন। এতখানি ট্রেনে এসে তারপর আপনারা জিরোর দিকে চলে যেতে পারেন। এখন ঘড়িতে বাজে 8:13, আর আমরা ইটানগর পৌঁছে গেছি। ইটানগর যে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল সিটি, সেটা এখানে পৌঁছেই বোঝা গেল। চারিদিকে বড় বড় দোকান, বিভিন্ন ব্র্যান্ডের দোকান। তবে যেহেতু এখন সময়টা অনেকটা আগে, তাই এই সব দোকানগুলো কেউই কালকে রাতের ঘুম থেকে ওঠেনি। প্রায় সব দোকানগুলোই বন্ধ। ভাবলাম হাতে সময় থাকলে একটা দিন ইটানগরে থাকা যেত আর ঘুরে দেখা যেত এই শহরটা। আমরা এখন ইটানগর শহর ছেড়ে বেরিয়ে এসেছি, এখন এগিয়ে যাচ্ছি ইটানগর এয়ারপোর্টের দিকে। আর এই এয়ারপোর্টের আরেকটা নাম হলো ডনি পোলো এয়ারপোর্ট। আর এটা কিন্তু ইটানগর শহরের বাইরে, এটা হলঙ্গি বলে একটা জায়গায় আছে অবস্থিত। এবং এই রাস্তাটা চূড়ান্তভাবে ভালো, একবার দেখে নিন রাস্তাটা। বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে এই হাইওয়েটা এগিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর সাইডের পাহাড়গুলো মেগা সাইজের, বিরাট বড় বড় পাহাড়। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার একটা রাস্তার কথা মনে পড়ছে, যেটা আমি নিজে গাড়ি ড্রাইভ করে গিয়েছিলাম। সেটা হচ্ছে আসামের গুয়াহাটি থেকে শিলং অবধি যে রাস্তাটা আছে, হাইওয়েটা আছে, সেইটা খানিকটা এরকম। এই রাস্তাটা খালি দেখুন, কি অসাধারণ লাগছে। দেখুন, পুরো মনে হচ্ছে একটা ছবি আঁকা, কি অদ্ভুত। আর সাইডের পাহাড়গুলো দেখুন, পুরো সবুজ পাহাড়। এখন বাজে 9:15, আর আমরা এসে পৌঁছে গেছি ইটানগর এয়ারপোর্ট বা ডনি পোলো এয়ারপোর্টে। এটার কোড হচ্ছে HGI। আর খুব ছোট্ট এয়ারপোর্ট, সুন্দর এয়ারপোর্ট, চারিপাশটা ভীষণ সুন্দর। আপনাদের একবার দেখিয়ে দিই চারপাশটা। এই হচ্ছে এয়ারপোর্টের চারপাশটা, দেখুন পাহাড়ে ঘেরা। আর এই হচ্ছে ডনি পোলো এয়ারপোর্ট ইটানগর। এটা ইটানগর শহর থেকে একটু বাইরে, এটা হলঙ্গি বলে একটা জায়গায়। ভীষণ সুন্দর এয়ারপোর্ট, ছোট্ট এয়ারপোর্ট। এখানে বোধহয় বিশেষ কিছু ফ্লাইট থাকে না, কারণ আমরা যখন এলাম এয়ারপোর্টের গেটে ঢুকতে দিল না। বললো যে 10টার সময় এয়ারপোর্ট খুলবে,
তখন ঢুকবেন। আমরা অ্যাকচুয়ালি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখে দেখে অভ্যস্ত, তো প্রচণ্ড ব্যস্ত এয়ারপোর্ট, প্রচুর লোকজন ওখানে যাতায়াত করেন। আর এই এয়ারপোর্টটা দেখে বেশ সুন্দর লাগছে, ফাঁকা, দেখুন কেউ নেই, আশেপাশে খুব কম লোকজন। আর আমরা যখন এসেছিলাম আমরাই প্রথম প্যাসেঞ্জার ছিলাম যারা এখানে গাড়ি থেকে নেমেছিলাম। আমার প্রথমে এসে সত্যি খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল যে এটা কোনো ফিল্মের সেটে চলে এসেছি, হয়তো এয়ারপোর্টের সেট। আপনাদের একটা মজার জিনিস দেখাই, দেখুন এই যে জায়গাটা, এটা হচ্ছে ড্রপ অ্যান্ড গো, মানে প্যাসেঞ্জাররা আসবেন গাড়িতে করে, নেমে পড়বেন, গাড়ি চলে যাবে। কিন্তু এখানে দেখুন একটা গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। এবার আমি ভাবছি যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যদি এরকম অবস্থা হয় কি হবে। ওখানে তো সময়ই পাওয়া যায় না গাড়ি বেশিক্ষণ দাঁড় করানোর, কারণ ট্রাফিক এত বেশি থাকে। আর এখানে এই এয়ারপোর্ট দেখে খুব ভালো লাগছে, এত সুন্দর চারিপাশটা, এরকম এত ফাঁকা ফাঁকা, সত্যি কথা ভীষণ ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে ওই জায়গাটায় আমাদের দেশের পতাকা উঠছে, সেইটা দেখে। 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা ইটানগর এয়ারপোর্টের বাইরে বসে রয়েছি, এখনও ঢুকতে পারিনি। জীবনে প্রথমবার দেখলাম এয়ারপোর্ট এখনও খোলেনি, এরকম একটা অবস্থা, মানে অদ্ভুত লাগছে। আমরা অ্যাকচুয়ালি কলকাতায় থাকি, তো কলকাতা এয়ারপোর্টে এইসব কখনো ভাবা যায় না। এটা এতটাই ছোট্ট এয়ারপোর্ট যে এখানে এয়ারপোর্ট খোলে, তারপর প্যাসেঞ্জাররা ভেতরে ঢোকে। এখন বাজে 12:15 আর আমরা সিকিউরিটি চেক করে ভেতরে চলে এসেছি, ওয়েটিং এরিয়ায় ওয়েট করছি। খুবই ছোট এয়ারপোর্ট। আর যেহেতু আমাদের সকালে ব্রেকফাস্ট হয়নি, এখান থেকে খাবার কিনে নিলাম, কিছু চিকেন স্যান্ডউইচ নিলাম আর চিকেন বার্গার নিলাম, সব কটাই 320 পার পিস। এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, ঠিকঠাক মনে হচ্ছে দেখে। আর এই হচ্ছে চিকেন বার্গার। চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচের সাইজের তুলনায় দামটা বেশি, 320 পার পিস, এই সাইজের জন্য একটু বেশি। ওদিকটা সব টয়লেটসের ব্যবস্থা রয়েছে। এইখানে গেট 1, একটাই গেট আছে। আর এদিকটা হচ্ছে রানওয়ে, আর এইখানে হচ্ছে মোবাইল চার্জিং পয়েন্টস। আরেকটা জিনিস খুব ভালো দেখলাম, এবার আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন প্রত্যেকটা সিটের পাশে 2টো করে চার্জিং পয়েন্টস দেওয়া রয়েছে। এটা খুব ভালো ব্যবস্থা, কারণ ওইখানে ফোন চার্জিং করতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, এখানে বসে বসেই পাশে চার্জ করা যাবে। এবার ডিসপ্লে বোর্ডে দেখতে পেলাম আমাদের ফ্লাইট ডিটেলস। আমরা আজকে যাব ইন্ডিগোর বিমানে। আস্তে আস্তে যাত্রীরা এসে ভরিয়ে দিচ্ছে ওয়েটিং এরিয়া। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, তাই একটা কফি নিলাম 120 টাকা দিয়ে। আর মনে মনে ভাবতে থাকলাম যে এই 120 টাকা দিয়ে আমি মোট কত কাপ কফি নিজে বানাতে পারতাম। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের নিতে এসে গেছে আমাদের বিমান। সে আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। প্লেন দেখে দুই ভাইয়ের ভীষণ আনন্দ, ওরা খালি ভাবছে কতক্ষণে প্লেনে উঠবে। এবার আমরা বাসে চড়ে এগিয়ে চললাম আমাদের বিমানের দিকে। পেছনে ফেলে এলাম ইটানগরের এই সুন্দর ছোট্ট এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিং। উঠে পড়লাম আমাদের বিমানে। বিমানের সামনে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই কোনো ভিডিও করিনি। আমাদের বিমান এবার এগোতে শুরু করলো আর এসে দাঁড়ালো রানওয়েতে। এখান থেকে আমাদের বিমান ছুট লাগাবে আর আকাশের দিকে হাই জাম্পটা দেবে। আর দৌড়ানোর অনুমতি পেতেই আমাদের বিমান নিজের গতি বাড়িয়ে দৌড় লাগালো আর মাটি ছেড়ে উঠে পড়লো আকাশে। চোখের সামনে নিচে বাড়িঘর, রাস্তাঘাট, চাষের জমি সবকিছুই ছোট হতে শুরু করলো। আমি প্রাণ ভরে এইসব দৃশ্য উপভোগ করতে থাকলাম যতক্ষণ না নিচের সবকিছু সাদা মেঘের পিছনে চলে গেল। ইটানগর থেকে কলকাতা অবধি আজকে আমাদের টোটাল ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের। আমাদের প্লেন আজকে ঠিক টাইমে ছেড়েছে, 2:30-এ আমরা রওনা হয়ে গেছি। আর এখন আমরা আকাশে। আজকে আমরা একসাথে সিট পাইনি, আমার সিটটা একদম লাস্টে 31F। অনিন্দিতা, গোগল আর টিনটিন 26 ABC আর বুম্বা 25D। আমার যেটা দেখে খুব ভালো লাগলো, ইন্ডিগোর লেগ রুম কিন্তু যথেষ্ট ভালো। পা আর সামনের সিটের মধ্যে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। লাস্ট সিটটায় বসে না আমার প্রথমে একটু ক্লস্ট্রোফোবিক লাগছিল, কিন্তু এখন অনেকটা ঠিক হয়ে গেছে, এখন ভালো লাগছে। প্রথমে যখন বসলাম কীরকম একটা দম বন্ধ কর লাগছিল, কারণ চারিদিকটা চাপা, পাশে কোনো জানলা নেই, জানলাটা একটু এগিয়ে, আর এর পেছনে দেওয়াল, সিট নেই কোনো, তো কীরকম একটা লাগছিল। এখন ঠিক লাগছে, এখন সয়ে গেছে ব্যাপারটা। প্লেনে যদিও খুব তাড়াতাড়ি ট্রাভেল করা যায়, তবে বেশ কিছুক্ষণ হয়ে গেলেই খুব বোর লাগতে শুরু করে। ট্রেন জার্নিতে যেরকম মাঝে মাঝে স্টেশনে দাঁড়ালে নামা যায়, একটু পাইচারি করা যায়, প্লেনে কিন্তু সেসব কোনো গল্প নেই। তো খুব বোর লাগছে, বসে রয়েছি অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট মতো হয়ে গেল। তো ভাবছিলাম একটা ওয়েব সিরিজ দেখবো,
ডাউনলোড করা আছে ফোনে একটা ওটিটি প্ল্যাটফর্মে, কিন্তু আনফর্চুনেটলি আমার যে ইয়ারবাডটা আছে সেটা অনিন্দিতার ব্যাগে রয়ে গেছে। এখন আর আবার এই সিট থেকে বেরোতে হবে, বেরিয়ে এতখানি যেতে হবে, তো ওই জন্য আর ইয়ারবাড আনতে যাচ্ছি না। এখানে এমনি বসে থাকি, ওয়েট করি, জানলা দিয়ে মেঘ দেখি আর কি। এক্ষুনি অ্যানাউন্স করলো যে সামনে টার্বুলেন্স আছে আর প্লেন একটু এমনিতেই কাঁপছে, তো যে সিট বেল্ট সাইনটা ওটা অন হয়ে গেছে। তো এখন সকলকে রিকোয়েস্ট করছে যারা যারা এই সিট ছেড়ে উঠেছেন সকলে বসে যেতে এবং সিট বেল্ট বেঁধে নিতে। এই প্লেনের লাস্ট সিটে আমি অনেক দিন পরে বসলাম, বহুদিন আগে, বহু বছর আগে। ইনফ্যাক্ট আমি যখন অফিসের কাজে বাহরেন গেছিলাম তখন দুবাই থেকে আমার ফ্লাইট ছিল বাহরেন অবধি, তো সেই ফ্লাইটে আমি লাস্ট সিটে বসেছিলাম। তারপর অনেক বছর পর আজকে আবার আমি প্লেনের লাস্ট সিটে বসছি, আর সেই ফ্লাইটটা ছিল এমিরেটসের। গোগল, টিনটিন, অনিন্দিতা সকলেই সামনে বসেছে, তাই কারোর সাথেই গল্প করার কোনো উপায় নেই। তাই চোখটা লেগে আসছে, একটু ঝিমিয়ে নিলাম। তারপর চোখটা খুলতেই হঠাৎ মনে হলো প্লেনের স্পিডটা কত একটু দেখি। মোবাইলের অ্যাপে যা দেখলাম সেটা এখন স্ক্রিনে, এটা কিলোমিটার পার আওয়ারে দেখাচ্ছে। এক্ষুনি অ্যানাউন্স করলো যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করব। নিচের মেঘটা দেখে মনে হচ্ছে এখানে বেশ টার্বুলেন্স আছে, আর প্লেনেও একটু ঝাঁকুনি হচ্ছে, আর সিট বেল্ট সাইনটাও অন আছে। আর কিছুক্ষণ পরেই মেঘের নিচে নামতেই চোখে পড়ে গেল কলকাতার আশেপাশের জায়গাগুলো। ছোট ছোট বাড়িঘর, রাস্তাঘাট, গাছপালা সব চোখের সামনে ফুটে উঠতে শুরু করলো। এই সব দেখতে দেখতেই হঠাৎ আমাদের বিমান আকাশপথে ঢুকে পড়ল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে, আর তারপরেই ছুঁয়ে ফেললো কলকাতার মাটি। 3:48 আমরা এসে পৌঁছলাম কলকাতা এয়ারপোর্টে, আর এখন আমাদের এরোব্রিজ কানেক্ট করে দিয়েছে। লাগেজ আমাদের কালেক্ট করতে হবে কনভেয়ার বেল্ট 1 থেকে, 1 নম্বর কনভেয়ার বেল্ট থেকে। পৌঁছে গেলাম ফাইনালি কলকাতায়। যাওয়ার সাথে তুলনা করলে আমরা যাওয়ার সময় 27 ঘন্টা ধরে ট্রেনে গেছিলাম, আর এখন 1.5 ঘন্টারও কমে পৌঁছে গেলাম ইটানগর থেকে কলকাতা। আর আমরা কলকাতায় এসে গেছি। এখন টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখান থেকে এসছি মানে ইটানগর অনেক ঠান্ডা ছিল, প্রায় ডাবল টেম্পারেচারে এসে নামলাম। আমাদের লাগেজ কালেকশন হয়ে গেল, এবার এয়ারপোর্টের বাইরে গিয়ে আমাদের যুদ্ধ করতে হবে ট্যাক্সি পাওয়ার জন্য এখান থেকে বাড়ি অবধি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।